ঘটনাটা বলবো আমারই বন্ধুর এক পিসির ফ্যামিলির ঘটনা, ঠিক আছে? একটুখানি আমি দেখে নি, হ্যাঁ, 1 মিনিট। এবার আমি বলি, এই বন্ধুটি আমার বাড়িটা ছিল আমাদের সোসাইটিরই বন্ধু। আর তার মামার বাড়ি, পিসির বাড়ি হচ্ছে রেওয়াড়িতে। এবার কাজের সূত্রে যেহেতু, হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি দিদি। হ্যাঁ, যে কাজের সূত্রে যেহেতু ওরা রেওয়াড়িতে মানে রেওয়াড়িতে অ্যাকচুয়ালি ওদের বাড়ি, মানে পিসির বাড়ি। আর ওই যে বান্ধবীর কথা বলছি সেই বান্ধবীর বাড়ি হচ্ছে কাছাকাছি। কিন্তু কাজের সূত্রে ওর বাবা যেহেতু আমি যেহেতু বিপুল গার্ডেনে থাকি, বিপুলের উল্টো দিকেই একটা কোম্পানি রয়েছে, ওই কোম্পানিতে কাজ করে বলে ওরা বিপুলে থাকে, বিপুলে ভাড়া থাকে। তো ওই পিসির বাড়ির একটা মারাত্মক ঘটনা, মারাত্মক মর্মান্তিক ঘটনা আমি সেটা বলছি, ঠিক আছে? এবার শুরু করছি। যে পিসির বাড়ি যেহেতু বললাম রেওয়াড়িতে, তা পিসির হচ্ছে 2 ছেলে আর 1 মেয়ে। 2 ছেলে, আর বলে রাখি পিসি চাকরি করতেন একটা স্কুলে, পরবর্তীতে উনি রিটায়ার্ড করেন। এবং পিসির 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলেই ভালো এয়ারফোর্সে কাজ, এয়ারফোর্সের বড় অফিসার র্যাঙ্কে রয়েছে। হাই বৌদি, তার গুড ইভিনিং বৌদি, থ্যাংক ইউ শোনার জন্য। তা ওই এয়ারফোর্সে ভালো অফিসার র্যাঙ্কে রয়েছে। আর মেয়ে হচ্ছে ক্লাস 12-এর বোর্ড এক্সাম দেবে। তা পিসির বড় ছেলের বিয়ে ঠিক হয়, ঠিক আছে? বড় ছেলের বিয়ে ঠিক হয়, তো লোকজন আসা যাওয়া শুরু করে। এবং বিয়ের 3 দিন আগে যেহেতু প্রচুর লোকজন রয়েছে, হঠাৎ করে ওদের যে বোনটা রয়েছে, ওদের বোনটা না অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থ হতে মানে কি, মনে হচ্ছে মাথায় ওর কেউ যেন আঘাত করছে, ওর যেন প্রচন্ড ব্যথা হচ্ছে, মাথার চুলগুলো টানছে, ছিঁড়ছে, এরকম করছে। আর এইসব দেখে তখন ওর বাড়ির লোকেরা ভাবে যে তাহলে হসপিটালে নিয়ে যাওয়া যায়, যাতে কোনো ব্যথা, যদি ব্যথাটা কমছে না বিভিন্ন রকম উপায় করেও, তাহলে আমরা হসপিটালে নিয়ে যাই। তো ওরা হসপিটালে নিয়ে যায়। কিন্তু ওরা যে গাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়িতে যেতে যেতে ও অন্য একটা ভয়েসে বলছে, তোমরা যদি হসপিটালে নিয়ে যাও আমি কিন্তু ওকে ছাড়বো না, ঠিক আছে? ওকে আমি নিয়ে যাব। হ্যাঁ, আর তখন মেয়েটা মানে ওই ভয়েসে কথা বলার পর ওই মেয়েটা কিন্তু বলছে যে না, আমাকে তোমরা কিন্তু এই ট্যাক্সি থেকে নামিও না, মানে গাড়ি থেকে আমাকে নামিও না, আমাকে যদি গাড়ি থেকে নামানো হয় ও কিন্তু আমাকে মেরে ফেলবে। ও তখন বলছে আমি কিন্তু ওকে নিয়েই যাব, আমি কিন্তু ওকে নিয়েই যাব। হ্যাঁ, এইসব বলছে। তা ওরা তো কোনো অতটা কথাবার্তা শোনেনি, ওরা তো হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে ঢোকার ঠিক মানে হসপিটালের গেটে ওরা বেড আনতে গেছে, ওখানেই ও মৃত্যুর কোলে ঢলে পড়ে, ঠিক আছে? যাই হোক, বিয়েটা তো ক্যান্সেল হয়ে যায়, মানে ডিলে করে দেয় ওরা 1 বছরের জন্য। 1 বছর ওরা খুব ভালোভাবে শ্রাদ্ধ শান্তি করে, ভালো থাকে, কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, এরপরে যখন 1 বছরের কাজ হয়ে যায়, 1 বছরের কাজ হয়ে যাওয়ার পর তখন কিন্তু ওরা আবার যখন ওই মেয়েটির বিয়ে হয়, বিয়ে ঠিক হয়, বিয়ের দিন কাজকর্ম করছে, বিভিন্ন ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, এত লোকজন রয়েছে, কাজের তো বিয়ে বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সেই কাজ ভাগ বাটোয়ারা মিলে করছে। তো দুপুরবেলা যে আমার যে বান্ধবী, সে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে তৈরি হয়ে ওর ফাংশনে আসবে, ঠিক আছে? ও ওয়াশরুম থেকে বেরিয়ে ও যখন ওই ঘরের মধ্যে ঢুকবে রেডি হওয়ার জন্য, ও দেখছে ওদের যে বোন ছিল সোনাম, মানে যে বোনটি মারা গেছিল ওর নাম ছিল সোনাম, ওই সোনাম পুরো দাঁড়িয়ে আয়নার সামনে একদম সাজিয়ে গুজিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ,
ও ঢুকতে গিয়েও থতমত খেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ও তো দেখেছে, সোনামও দেখেছে, তখন ওকে বলছে কিরে দিদি, কিরে দি ভাই এসছিস, এ দেখ আমাকে কেমন লাগছে রে এই ড্রেসে, আমাকে এই লেহেঙ্গাতেও কেমন লাগছে। মানে ও ওই দেখার পর ও আর সে যে পেছন ঘুরে ব্যাক করবে সেটা ও করতে পারেনি, ও ওখানেই ফেন্ট হয়ে পড়ে যায়। বহুক্ষণ ও আসছে না দেখে খোঁজ নেওয়া হয়, দেখে যে ও দরজার গোড়াতেই অজ্ঞান অবস্থাতে পড়ে রয়েছে। ঠিক আছে, ওকে তো কোনো রকমে এবার ইয়ে করা হয়, ওকে কোনো রকমে জল ফল ছিটিয়ে সুস্থ করা হয়। সুস্থ করার পর ও যখন নর্মাল চলতে থাকে, এবার খাওয়ার সময় এবার পুরি শেষ হয়ে গেছে, গরম পুরি ভেতর থেকে আনতে যাবে। ওদের যে ওই সোনামের যে ছোদ্দা গিয়ে দেখে ওইখানে পুরীর মধ্যে মানে পুরি শেষ হয়ে গেছে, ও দেখেছে ওই পুরিগুলো ঢালছে, ঢেলে ওর হাতে দিতে যাচ্ছে। ও তখন থতমত খেয়ে, ওর তখন মাথায় কাজ করেনি যে ওর বোনটা মারা গেছে। প্রথমেই তো অনেক সময় দেখো, প্রথমেই আমরা যখন দেখি না তখন না ইয়ে হয় না, যে প্রথমেই আমরা খেয়াল করি না যে বোনটা মরে গেছে বা আমার কেউ নেই আর কি, ব্রেন একটু কাজ করতে সময় হয় প্রথমে ভূত নিতে। ও যখন হাত বাড়াতে গেছে তখনও ভয়টা পেয়ে গেছে যে আরে এই তো সোনাম, ও তো মরে গেছে। ও তখন চিল্লামিল্লি শুরু করেছে। ও তখন বলছে আমি সোনামকে দেখেছি, সোনাম এখানে দাঁড়িয়েছিল, এ দেখো না এই মানে লুচির মানে পুরীর যে ইয়েটা রয়েছে, ওই পুরীর ওইটা এখানে ভরা আমার হাতে দিচ্ছিল, দেখো এখানে রয়ে গেছে, এরকম বলছে। তো সবাই ভেবেছে এরকম হয় নাকি, এত বছর, 1 বছর হয়ে গেছে, সেখানে কোনো তার আগে যখন মারা গেছে তখন যদি অত্যাচার করতো সেটা নাই ঠিক ছিল, কিন্তু 1 বছর কাজ হয়ে গেছে, কাজ হয়ে যাওয়ার পর থ্যাংক ইউ, ওই কাজ হয়ে যাওয়ার পর তখন যে ইয়েগুলো রয়েছে, তখন যদি প্রবলেম করতো সেটা মারা যায়। 1 বছর কাজ হয়ে যাওয়ার পর এখন হঠাৎ ও কেন দেখা দিচ্ছে? তো ভালো, তারপরে তো আর কোনো প্রবলেম হয়নি বিয়ের মধ্যে, ভালোভাবে বিয়ের ফিয়ে মিটে যায়। এবার বিয়ের প্রায় 1-1.5 সপ্তাহ কেটেছে। তা ওরা যেহেতু আবার বিপুল গার্ডেনে মানে ধারুয়ের হাতে ব্যাক করবে, সেহেতু ওর দাদা বলে চো একদিন দুপুরবেলা আমরা 4 ভাই বোন মিলে, মানে ওই 2 দাদা বৌদি আর ওর যে বোনটা মানে যে আমাকে গল্পটা বলেছে সে মিলে একদিন ঠিক করলো যে দুপুরবেলা সারা দুপুর মিলে ওরা সিনেমা দেখবে। হ্যাঁ, ভূতের সিনেমা দেখবে, খাবে দাবে, এরকম, যেহেতু ও চলে আসবে। তা দুপুরবেলা ওরকম করছে। এবার দাদা আর বৌদি খাটের ওপর বসে রয়েছে। ও ওর যে আর একটা দাদা ছিল সে মাটিতে খাটের ওপর খাটে হেলান দিয়ে মাটিতে বসে রয়েছে, আর ও সোফাতে শুয়ে রয়েছে। তা ওর না হঠাৎ করে চোখটা মানে দেখতে দেখতে চোখটা লেগে যায়। চোখটা লেগে যাওয়ার পর না ও হঠাৎ করে যখন ঘাটটা ঘুরিয়েছে দেখে ওর বৌদি শূন্যের ওপর ভাসছে। ও ওই দেখে ও মা গো করে চিৎকার করে ওঠে। এবার ও যখন চিৎকার করে ওঠে, ওর কিন্তু দাদার অতটা খেয়াল ছিল না যে বউ পাশে এরকম শূন্যভাবে ইয়ে হচ্ছে। ওরা যখন ওই চিৎকার শুনে যখন ওর বৌদির দিকে তাকায়, তাকিয়ে দেখে সত্যিই বৌদি বিছনা ছেড়ে এরকম পুরো প্লেন হাওয়ার মধ্যে ভেসে মানে ভেসে শুয়ে রয়েছে। ওই দেখে ওরা 3 জন তো বৌদিকে একদম ফেলে রেখে দুধদার করে নিচে চলে আসে। নিচে চলে এসে পিসির মেয়েকে ডাকে, এই সরি পিসির মেয়েকে বলছি, পিসিকে ডাকে। পিসি ওপরে এসে দেখে অ্যাজ ইট ইজ বৌমা তো যেমন ইয়ে করছে, তখন ও উঠে বসেছে, কি মা কিছু বলছে, যেমন অ্যাজ ইট ইজ নর্মাল বৌমা হয় সেরকম। তো প্রথমে এরকম বিশ্বাস করতে চাইনি। বেশ কিছুদিন যাওয়ার পর এরকম দেখা যায় যে সোনাম যে যে কাজগুলো করতে ভালোবাসতো সেই কাজগুলো ওর বৌদি করা স্টার্ট করলো, এবং বৌদি করার সাথে সাথে মানে ও হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছিল যে আমি আবার ফিরে এসেছি তো তোমাদের কাছে, ঠিক আছে। যেমন একদিন ওর বৌদি এরকম দুপুরবেলা খেতে বসেছে, খেতে বসে হজর ঝরে কাঁদছে। হ্যাঁ, কাঁদতে কাঁদতে ওর বদ্দাকে বলছে, ওর বদ্দা যখন চলে যাবে এয়ারফোর্সের বাইরে, যখন চলে যাবে কাজে বাইরে যাবে, তার আগেও কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, বদ্দা তুই বিয়ে করলি, তুই আমাকে তো ইনভাইট করলি না, তুই তো আমাকে ইনভাইট করলি না, তুই একা কি করে বিয়ে করে নিলি, ঠিক আছে, তুই একা কি করে বিয়ে করে নিলি। ছোদ্দাকে বলছে, ছোদ্দা তুই তো ভাইফোঁটায়
তুই তুই তো ভাইপোটা এলি না, তুই তো আমার কাছ থেকে ভাইপোটা নিলি না, রাখি পড়লি না কেন রে? আমাকে এতটাই তোরা পর করে দিয়েছিস, এই বলছে আর কাঁদছে। মানে পুরোটাই হাবে ভাবে বুঝিয়ে দিত যে সোনাম এখানে মানে সোনাম ওর মধ্যে রয়েছে। ঠিক আছে, আর একটু 1 মিনিট, আর একটা জিনিস দেখে আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড। এরপর হ্যাঁ, এরকম যখন হাব ভাবে কাজগুলো বুঝিয়ে দিচ্ছে, সরি, যে আমি সোনাম মাকে মা বলছে, মা মানে ও যেমন কাজ করতো, আবার ওর বইগুলো মানে বোর্ড এক্সাম যেহেতু দিচ্ছিল, সেহেতু বোর্ড এক্সামে যে ইয়েগুলো মানে পড়াগুলো আবার শুরু করছে, মানে বিভিন্ন ভাবে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরপর ওকে তো নিয়ে তোমার বিভিন্ন ডাক্তারের কাছে দেখানো হয়, এবং সাইক্রিয়াটিস্টের কাছেও দেখানো হয়, এবং কিছু কোনো লাভ হয় না। মানে বিভিন্ন ডাক্তার মানে মেডিকেল বলছে এর তো কোনো প্রবলেম নেই, অ্যাজ ইট ইজ নর্মাল মানুষ আছে, নর্মাল আছে, তা আমরা কি ওষুধ দেবো একে, এর তো কোনো ইয়ে নেই, যেমন আপনার বউ তেমনই তো ইয়ে বলছে। তা তখন এইসব কাণ্ড দেখে না, ওদের যে পাশের বাড়ির একজন বয়স্ক দিদা থাকতো, ওই বয়স্ক দিদা বলছে যে না রে, এটা যদি মেডিকেল ইস্যু হতো একরকম হতো, কিন্তু সোনাম যা যা করতো তোর বৌমা তাই তাই করে। ঠিক আছে, তোদের তোদের এক সরি তো তোদের আত্মীয়ের যে একজন আত্মীয় যে পুরোহিত আছে, ওকে তো তোরা দেখাতে পারিস, ওরা তো তোর ইয়ে। তখন ও বলল ঠিক আছে, তাহলে তাহলে বৌমাকে, নতুন বৌমাকে দেখানো যাক। এবার ওই পুরোহিত কাকু, ওই পুরোহিত মশাই হচ্ছে সোনামদের পিসির কোনো এক ননদের বর। ঠিক আছে, মানে ওই দাদা বৌদির কোনো পিসে মশাই। সে আসে, সে এসে প্রথমেই দেখে বলে এ তো সোনামই ঢুকেছে। কিন্তু এই যে তোমরা যে ডাক্তার, তার আগে বলেছিলাম যে ডাক্তার হসপিটালে নিয়ে যাওয়ার সময় বেডে দেওয়ার আগেই ও মারা যায়, তখন ওরা আরো পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল কি না, বলেছিল যে ওর নাকি টাইফয়েড হয়েছে। কিন্তু একদিনের মধ্যে একটা টাইফয়েড কতটা ছড়াতে পারে, যে একটা মানুষ মরে যেতে পারে, তা তো হতে পারে না। তখন ওই দাদু যখন দেখে, এসে ওই বৌদিকে বলে তোমাদের সোনাম কিন্তু টাইফয়েডে মরেনি, ও হয়তো কোনো একটা সময় কিছু একটা জিনিস ফেলেছিল, বা কোনো একটা আত্মা যাতায়াতের মধ্যে ও চলে এসছিল, সেহেতু ও কিন্তু ওই আত্মার কবলে পড়ে যায়, এবং আত্মাটি ওই প্রেতটি ওকে ভালোবাসতে শুরু করে, এবং ভালোবাসার ফলে ওর সাথে থাকবে বলে ওকে নিয়ে চলে যায়। কিন্তু ওর বৌদি যখন আসে, ওর বৌদির ওই সুন্দর রূপ দেখে ওই আত্মাটি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেহেতু ওই আত্মাটি আবার ঘুরে ফিরে ওর বৌদির মধ্যে ঢোকে, এবং সোনামও সুযোগ পেয়ে যায় যে বৌদির মাধ্যমে ও তোমাদের ফ্যামিলির মধ্যে আবার থাকার। ঠিক আছে, তো তারপরে উনি তো বিভিন্ন রিচুয়ালস করেন, করার পর কিন্তু ওনাকে মানে বৌদিকে ঝাড়ফুঁক করানো হয়, বিভিন্ন মন্ত্র পড়া জল ফল দেয়া হয়, দেওয়ার পর বৌদি কিন্তু অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে প্রোটেকশন দিয়ে দেন। প্রোটেকশন দেওয়ার পর পরবর্তীকালে কিন্তু আর কোনো প্রবলেম হয়নি, এবং সোনামের নামে ওরা কিন্তু ভালো করে আরো বড় করে উনি যা যা বলেছিলেন সোনামের আত্মা যাতে মুক্তি হয়, যা যা দরকার সেইগুলো দিয়ে কিন্তু সোনামের আত্মার মুক্তি হয়। ঠিক আছে, তা এই হচ্ছে আমার প্রথম ঘটনা। ও সরি, প্রথম ঘটনা কি, সরি আরো একটু বলতেই ভুলে গেছি, দেখো আজকে একটু গোলমাল হয়ে যাচ্ছে সবকিছু। তার আগে বলে দিই, সোনাম যখন তাদের পরিণতিটা বলে দিই তার পিসির বাড়ির, হ্যাঁ আমি বলতেই ভুলে গেছি পরিণতি। যখন সোনামকে বের করছে, সোনাম বলছে ওদের যে তোরা আমাকে বের করে দিতে চাইছিস, ঠিক আছে তোরা আমাকে বের করে দিতে চাইছিস, তো দেখ তোদের ওপর আমি কি করি। ওকে তো বের করে দেয়া হলো, মাদুলি ফাদুলি দিয়ে দেয়া হলো, পুরো প্রোটেকশন দিয়ে দেয়া হলো, রাস্তার মুক্তির উপায় করে দিল। কিন্তু বিশ্বাস করবে না, 1 বছরের মধ্যে ওর 2 দাদারই এয়ারফোর্সের কোনো কারণ ছাড়াই সামান্য ইস্যুতে, ছোটখাটো ইস্যুতে চাকরি চলে যায়,
বাবা একদিন সিঁড়ি থেকে পড়ে এমনভাবে আঘাত পায় মাথায়, ওখানেই উনি স্পট ডেড হয়ে যান। মা পুরো শরীর প্যারালাইজড হয়ে যান এবং ওদের এতটাই ওরা হয়ে গেছিল, মানে আর্থিক দিক দিয়ে এতটাই দুর্বল হয়ে গেছিল যে ওরা যদি মানে কেউ যদি হেল্প না করতো ওরা কিন্তু সংসার চালাতে পারতো না। পরবর্তীকালে ওরা কিন্তু কিছু কিছু টাকা জমিয়ে লোকের কাছ থেকে ধার দেনা করে ব্যবসা করার চেষ্টা করে, কিন্তু ব্যবসাতেও ফেল মেরে যায়। ঠিক আছে, এখনো অবধি ওই পরিবারটা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি। তা এই হচ্ছে সোনামের হয়তো আত্মাটা খুব কষ্ট পেয়েছিল যে এত তাড়াতাড়ি সে মরে গেল, বা তাকে করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো। এই কারণে হয়তো পুরো ফ্যামিলিটার ওপর এই আত্মাটা প্রতিশোধ নিয়েছিল সোনামের আত্মা। তাই এই হচ্ছে আমার প্রথম ঘটনা। তা একটু তোমরা বলো কেমন লাগলো। ভালো আছি ইন্দ্রাণীদি, তুমি কেমন আছো? আজকে না এই ফোনটাতে, যে ফোনটা থেকে লাইভ করছি সেটাতে কিছুই কমেন্ট দেখা যাচ্ছে না। হাই অঙ্কিতা দি, হাই পলাশ দা। তা আর একটা ঘটনা শুরু করে দিই, ঠিক আছে? এই ঘটনাটা আমার এক বন্ধু ঠিক বলবো না, মানে হিন্দি যেহেতু গল্প আমি বলি না, তো আমি একজন মানে যেহেতু জানে যারা, তারা একটু গল্প শেয়ার করে, যে বাংলাতেই হোক না কেন তুমি আমার গল্পটা শেয়ার করতেই পারো। তো এই ঘটনাটা আমাকে বলেছিল অমিত নামের একটা ছেলে। তো অমিতের পরিবারের সাথে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? এই ঘটনাটাও খুব দুঃখের। তা এই ঘটনাটা ঘটে হচ্ছে এলাহাবাদে, ওদের মামার বাড়ি এলাহাবাদে আর বাবার বাড়ি এলাহাবাদে, কিন্তু ওই তোমার 1-1.5 ঘন্টার রাস্তা ওদের বাড়ি থেকে। তা আজ থেকে এই ঘটনাটা প্রায় 2016 সালের ঘটনা বলছি না, হ্যাঁ 2000, দাঁড়া একটু দেখে নি, সরি 2016 না, 1997 সালের ঘটনাটা, ঠিক আছে? তখন ও 10 বছরের আর ওর ভাই হচ্ছে 6 মাসের। তো একদিন ওরা দিদার বাড়িতে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে ওরা না বিশেষ করে আগেকার দিনে যে বাজাজের স্কুটার গুলো পাওয়া যেত, স্কুটারে করে, ওদের যেহেতু স্কুটার ছিল স্কুটারেই যাওয়া আসা করতো, ঠিক আছে? এবার ও করেছে কি, ওরা যখন দিদার বাড়ি থেকে একদিন দিদার বাড়িতে গেছে, দিদার বাড়িতে যাওয়ার সময় না ওরা ফিরে আসার কথা বলে, মানে তাও রাত হয়ে যায়। তো দিদার একটা ছিল, তোমরা দিন মানে আসো, দিন মানে চলে যাও, বা যদি থাকতেই হয় তাহলে তোমরা থেকে যাও, রাত্রির বেলা আমি তোমাকে যেতে দেবো না। কিন্তু ওই অমিতের বাবার পরের দিন যেহেতু কাজ ছিল, ওকে অফিস যেতেই হবে ওনাকে, সেহেতু উনি কিন্তু বলেন মা আজকে আমাকে যেতেই হবে অফিসে, যেতেই অফিসের কাজ ছাড়া তো হবে না, আমাকে আজকে যেতে দিন, আর বেশি তো 1-1.5 ঘন্টার রাস্তা, ঠিক বেরিয়ে চলে যাব। তখন বাজে প্রায় 7:30-8টা মতন। তো ওর দিদা তো কিছুতেই রাজি না। তা ওর দিদা না কি করে, একটা করে ওদের একটা ছোট হনুমানজির লকেট 2 ভাইয়ের পকেটে দিয়ে দেয়। এবার ও কি করেছে, হ্যাঁ, যে ভাইয়ের পকেটে মানে ভাইয়ের ইয়েতে গুঁজে দিয়েছে, তা ভাই ফেলে দেবে, ছটপট করবে। তা ও কি করেছে, ওই লকেটটা, হনুমানজির লকেটটা ও আবার ভাইয়ের কাছ থেকে নিয়ে ওর কাছে রেখেছে। তা বলে রাখি, ওদের মামার বাড়ি যেতে, মানে দিদার বাড়ি যেতে একটা পরিত্যক্ত শ্মশান পড়ে। আগেকার দিনে পোড়াতো, পরবর্তীকালে বিভিন্ন উল্টোপাল্টা ঘটনা হয়, মানে ভৌতিক কার্যকলাপের জন্য ওই শ্মশানটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? অন্য একটা গ্রামের আর একটা দিকে শ্মশান খোলা হয়। তা ওই পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে যেতে আসতে হতো। তা উনি যখন পরিত্যক্ত শ্মশানের বাউন্ডারিটা প্রথমে শুরু হচ্ছে, ওই শুরু হওয়ার সময় স্কুটারটা গেল খারাপ হয়ে। এবার
ওরা তো নিচে নেবে দাঁড়িয়ে আছে, ওর মা ভয়ও পাচ্ছে, ওর রাত হয়ে গেছে, তখন প্রায় 8টা 8:30 বাজতে চললো। ওর বাবাকে বলছে তুমি তাড়াতাড়ি ঠিক করো, তুমি তাড়াতাড়ি ঠিক করো। তা ওর বাবা বলছে আমি কি দাঁড়িয়ে আছি, আমি যতটা পাচ্ছি আমি ততটাই চেষ্টা করছি মানে ইয়ে করার। তা ওর মা তখন ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। এদিক ওদিক দেখার পর উনি দেখছেন যে শ্মশানের কিছু মানে ওই পারে কিছুটা দূরে একটা বয়স্ক লোক এরকম ইয়ে করে ওদের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে, ওদের দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে না একটা ক্রিপি ভাবে হাসছে। ক্রিপি ভাবে হাসছে। তা ওই দেখে ওর মা তখন বলছে যে তুমি তাড়াতাড়ি এইখান থেকে তাড়াতাড়ি স্কুটারটা ঠিক করো তো দেখি। ওর বাবা বলছে দাঁড়াও তো, কি করে স্কুটারটা ঠিক করবো আমি তো বুঝতে পারছি না, এখন তো ঠিকঠাকই রয়েছে, ঠিকঠাক হলে তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি, আমি তো চলেই যাব। হ্যাঁ, মাঝ রাস্তায় তোমাদের ইয়ে ছেড়ে যেতে হচ্ছে, দাঁড়িয়ে রয়েছি, এরকম বলছে ওর মাকে, খ্যাচ করছে। তখন ওই অমিত বলছে আমিও দেখছি কি মায়ের সাথে মা যখন ওইদিকে ঘাড় ঘুরিয়ে এই কথাটা বলছে, আমিও তখন ওই ঘাড় ঘুরিয়ে দেখি কি ওই তুত্তুরের লোকটা না, হ্যাঁ, ওই পাঁচিলের ওপর বসে রয়েছে। পাঁচিলের ওপর বসে রয়েছে। এবার পাঁচিলের ওপর বসে থাকার আমি মাকে বলছি ও মা ওই দেখো ওই দাদুটা পাঁচিলের ওপর বসে রয়েছে। তখন না মা বলছে চুপ চুপ, তোকে দেখতে হবে না, ওইদিকে কিছু নেই, ওইদিকে কিচ্ছু নেই, দেখার কিছু নেই ওইটা। এইসব বলছে। এবার ইয়ে করার পর কিছুটা বেশ কিছুক্ষণ চেষ্টা চরিত্র করার পর স্কুটারটা ঠিক হয়ে যায়। এবার স্কুটারটা ঠিক হয়ে যাতে ওরা বেশ কিছুটা এগিয়ে গেছে, ওই মানে শ্মশান ফশান পেরিয়ে গেছে। ওর মায়ের হঠাৎ কি মনে হতে ঘাড় ঘুরিয়ে দেখে যে বৃদ্ধ লোকটা ইয়ে করেছে, মানে যে বৃদ্ধ লোকটা তোমার ওই লাঠি হাতে চলছিল, সেই বৃদ্ধ লোকটা হঠাৎ যেন ইয়াং হয়ে গিয়ে ওদের স্কুটারের পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, এবার ওর বাবার কাঁদতো, ওর মা কিঞ্চে ধরে বলছে তুমি তাড়াতাড়ি স্কুটারটা চালাও, কেউ যেন আমাদের পেছনে তাড়া করেছে। এবার ওর বাবা একটু হালকা করে স্কুটারটা ইয়ে করে ঘাড় ঘুরিয়ে দেখছে কেউ নেই। এবার ওর মা আর অমিত বলছে বিশ্বাস করবে না, আমাদের গায়ে ওই লোকটা আস্তে আস্তে না একটা হাওয়ার মতন গরম হাওয়া আমাদের শরীরের ভেতর ধাক্কা মারলো। ধাক্কা মেরে যেমন হয়ে যায় তেমন। এই ধাক্কা মারার পর থেকেই আমার ভাই শুরু করলো অত্যাধিক কান্না। তার সাথে সঙ্গে সঙ্গে ওই ধাক্কা হাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাদার ইয়েতে তার সঙ্গে সঙ্গে তোমার ভাইয়ের বলছে 104-5 জ্বর হয়ে যায়। তো কোনো রকমে বাড়ি পৌঁছায়, বাড়ি পৌঁছে ওরা যেমন মেডিসিন থাকে আমাদের কাছে বাচ্চাদের ওরকম দেয়। সারা রাতেও জ্বর কমে না, তার সাথে শুরু হয় লুজ মোশন। সে তো লুজ মোশন হয়েই যাচ্ছে, আর এদিকে বাচ্চা খাওয়া একদম ছেড়েই দিয়েছে, যা খাওয়াচ্ছে সব বমি হয়ে যাচ্ছে, লুজ মোশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর প্রচন্ড চিৎকার, সঙ্গে উত্তাপ। তা আশেপাশের লোকজন না, ওরা যেখানে থাকে আশেপাশের লোকজন বললো যে সারা রাত তো দেখলে, তাহলে এবার নার্সিং হোমে নিয়ে মানে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গিয়ে বেশ একদিন রেখেছিলেন ওনারা, স্যালাইন ফ্যালাইন দেন, ওষুধপত্র দেয়, কিন্তু কিছুতেই লুজ মোশন আর কমে না, জ্বরও কমছে না, লুজ মোশনও কমছে না। ঠিক আছে, এই করে একদিন যাওয়ার পর ওই ভাইটা কিন্তু মারা যায়। মারা যাওয়ার পর হ্যাঁ, ওকে তো যথারীতি, ও তো বাচ্চা যেহেতু, মানে ওকে কবরস্থ করে আসার পর শুরু হয় ওর মায়ের মধ্যে অস্বাভাবিক আচরণ। অস্বাভাবিক আচরণ বলতে সে যেন সারাক্ষণ এমন কাউকে দেখতে পাচ্ছে এবং চিৎকার করে বলছে যে ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। এবার ওর বাবাও ভাবছে যে কে নিয়ে যাবে, কেউ তো আর দেখতে পাচ্ছে না, ও অমিতও দেখতে পাচ্ছে না। সে মানে কান্নাকাটি চারিদিক, যেন মানে ও দরজা খুলতেই চাইছে না, মানে একটা ঘরে নিজেকে বন্দি করে রাখছে, জানলা দরজা বন্ধ করে রাখছে। এই অবস্থায় ওর দিদাকে ডেকে পাঠানো হয়। দিদা আসে, দিদা এসে তো দেখছে যে, ভাবছে যে কি মেয়ের ডিপ্রেশন, মানে বাচ্চা চলে যাওয়ার পর একটা মা যতই হোক, সেকেন্ড বেবি হোক বা যাই হোক, সন্তান তো সন্তানই হয়,
হয়তো ওই শোকে ইয়ে হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওই ডাক্তারের কাছে গিয়েও বলে আমাকে নিতে আসছে, আমাকে নিতে আসছে, আমাকে শেষ করে দেবে, আমাকে নিয়ে যাবে, আমার বাচ্চাকে ওই লোকটাই খেয়েছে, ওই লোকটাই আমার সমস্ত কিছুকে শেষ করবে, এইসব বলতে থাকে আর কাঁদতে থাকে। হ্যাঁ, সে মানে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, নিজে কিছুতেই মানে ইয়ে করতে পারছে না, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে তো ঘুমের ওষুধ ফষুধ দেয়া হয়, তাতেও কোনো কাজ হয় না, ঘুমালেও মনে হয় লোকটা ওর মুখের ওপরে এসে পড়ছে। তো এই দেখে মানে সে ঘুম ছেড়ে দিয়েছে, খাওয়া ছেড়ে দিয়েছে, সারাক্ষণ সে দরজা জানলা ইয়ে করছে, আর ছেলের একটা ফটো বুকে জড়িয়ে ধরে বলছে আমার ছেলেকেই খেয়েছে, আমাকেও খাবে, আমার ছেলেকেও খেয়েছে, আমাকেও খাবে, কাউকে রক্ষা করবে না। হ্যাঁ, ওই বুড়োটাই সবকিছু করেছে, আমার সুস্থ ছেলেকে ওই মেরেছে, ওই খেয়েছে, এরকম করে বলতে থাকে। তা ওর মা এইসব শুনে তো যথারীতি বলে না, এ তো মেডিকেল ইস্যু তো চলছে, চলুক, যেমন না ওষুধ খাচ্ছে খাক, বরঞ্চ আমার যে কুলগুরু আছে তাকে আমি ডেকে পাঠাই। তা উনি ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর উনি কিন্তু দেখেন, বলে এ তো মারাত্মকভাবে ওকে ধরেছে। হ্যাঁ, যে ধরেছে সে হচ্ছে একটা তান্ত্রিকের মানে বাজে, মানে বলে না বাজে তান্ত্রিক হয়, ওই বাজে তান্ত্রিকের আত্মা। ওই বলি চড়ানোর জন্য আত্মা হয়েও তার এতটা সে শক্তিশালী হয়ে গেছে, তার বলির জন্য একটা বাচ্চা আর তার মাকে চায়, যার জন্য ওই আত্মার রূপ হয়ে এসে ওকে এইভাবে খাচ্ছে। বাচ্চাটাকে তো নিয়ে গেছেই এবং ওর মাকেও একে ইয়ে করেছে। তো আমি এটা তো আমার দ্বারা সম্ভব না, সাময়িক আমি কিছু প্রোটেকশন দিতে পারি, কিন্তু আমার ওপরের যিনি আছে আমি তার সাথে কথা বলছি এবং তাকে আনার ব্যবস্থা করছি। ততদিন আপনি এই ঘরটাকে বেঁধে দিচ্ছি, এই চেষ্টা করবেন এই ঘরের বাইরে যেন উনি কোথাও না যান, ঠিক আছে? উনি যেন না বেরোতে পারেন। উনি যদি ঘরের বাইরে বেরিয়ে যান, আবার কিন্তু ওই আত্মাটা ওকে ধরে নিয়ে চলে যাবে, তারপরে কিন্তু আমি কিন্তু ওনাকে বাঁচাতে পারবো না। তা এই করে যতদিন না ওই ইয়ে আসেন, ওই কুলগুরুর যে আরো বড় যিনি রয়েছেন ওই আসেন, এসে ওনাকে ছাড়ানোর পর সে মানে সে যাবে না। সে বলছে কি রীতিমতো বউটাকে গলা টিপে ধরে রেখেছে, সেও কথা বলতে পারছে না, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে, এরকম অবস্থা রয়েছে। সে ছাড়াতে প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায়। যজ্ঞের আগুন সে জ্বালাতে দিচ্ছে না, যতবার জ্বালাতে যাচ্ছে যজ্ঞের আগুন যেন কেউ নিভিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। এতটা করার পর প্রায় 2.5-3 ঘন্টা বাদে তার আগে বলে রাখি, ওই কুলগুরু একটা মুরগি নিয়ে আসতে বলেছিলেন, ওই মুরগিটাকে বলি চড়ান। ওই বলি চড়ানোর পর আস্তে আস্তে ওর মা নেতিয়ে পড়ার পর মানে অজ্ঞান হয়ে যায় না, কিন্তু নেতিয়ে পড়ে। তারপরে ওই ঘরটাকে বাঁধিয়ে দেয়, উনি নিজেকে বাঁধিয়ে দেয়, সমস্ত কিছু করে ওনাকে সুস্থ করা হয়। এবং অমিতকেও আজও অবধি একটা মাদুলি দিয়েছে, যা আজও অবধি ওর মা, ওর বাবা, ও এখনো অবধি পড়ে আছে। তা বলে যদি ওই মাদুলিটাকে নাকি খুলে ফেলা হয়, আবার নাকি ওই তান্ত্রিকটা ভর করতে পারে। যাই হোক, এই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো একটু যদি বলো আমাকে। আজকে আমি একটু ছোট ছোট ঘটনাই বলবো। হ্যাঁ, হাই বিশালাক্ষী দি, গুড ইভিনিং। হাই সোমদা, হাই অনামিকা, হাই মেজ দিদি। তাই একটু কমেন্ট করো কেমন লাগলো, তাহলে আর একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা বলি। একটা খারাপ ভূত, একটা না দুটো জিনের ঘটনা বলবো। একটা ভালো জিনের ঘটনা, একটা খারাপ জিনের ঘটনা, দুটোই একসাথে ধরেছিল। তা শুরু করি তৃতীয় ঘটনাটা। এটা আমাকে যে বলেছিল তার সায়ন্তন বলতে আমার ফেসবুকের বন্ধু। তা ওদের পাশের বাড়ির ঘটনা, ঠিক আছে? তা ওদের সামনের বাড়িতে ঘটনাটা বেসিক্যালি ওদের সামনের বাড়িকে নিয়ে।
সামনের বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকতো এবং বিশাল বড় বাড়ি, দোতলাটা পুরো, ওরা ছোটবেলা থেকে দেখে আসছে যে দোতলাটা পুরো সিল করা, কেউ যায় না, একদম দেয়াল পেয়াল তুলে দিয়েছে, কিন্তু বোঝা যায় যে ওটা দোতলা ছিল কোনো একটা সময়। ঠিক আছে, ওই বয়স্ক মহিলাটা কি করে ওই বয়স্ক মহিলাটা ওই দুস্থ বাচ্চাদের নিয়ে ওই স্কুলটা চালায়। ঠিক আছে, এবং পরবর্তীকালে একাই থাকেন উনি। হ্যাঁ, এবার হোসেন বলে যে ফ্যামিলিটা থাকতো ওদের পাশের বাড়িতে, মুসলমান ফ্যামিলি, তা হোসেনরা হচ্ছে ওটা হচ্ছে ওদের মামার বাড়ি। ঠিক আছে, এটাও এলাহাবাদেরই ঘটনা। ঠিক আছে, এলাহাবাদ বলছি, বারাণসীর ঘটনা বলছি। হ্যাঁ, তা এই হুসেনরা হচ্ছে দুবাইতে থাকে ওর মা বাবার সাথে। দুবাই থেকে মানে 2 বছর 3 বছর বাদে ওই বেনারসে আসে ওর দিদার বাড়িতে থাকে। তা এবারও এসছে। তা ওখানে না দেখবে একটু ঘুড়ি ওড়ার একটা ভীষণ একটা প্রবণতা রয়েছে ওখানে, ঘুড়ি ওড়ার। হ্যালো মধুমিতা দি, কেমন আছো তোমরা? তা ঘুড়ি ওড়ার প্রবণতা থাকে। তা হুসেনের মধ্যে ওই ঘুড়ি ওড়ানোর একটা ব্যাপার থাকে, যে ওই একটা ইন্টারেস্ট। এটা 3 নাম্বার গল্প চলছে গো, আমি 2 নাম্বার দুটো বলে ফেলেছি আজকে, এটা লাস্ট বলছি। হ্যাঁ, তা ছোট ছোটই ঘটনা বললাম আজকে 3টে, আমি বাড়ি গিয়ে আবার ভালো করে এটা করবো। তা যেহেতু এবার বলে রাখি, হোসেন ওই ঘুড়ি ওড়াতে ওড়াতে তো ও দেখছে কি, ওদের যে সামনে দোতলা বাড়িটা রয়েছে, ওই দোতলা বাড়ির একটু বারান্দার ওপর ওই ঘুড়িটা পড়লো এবং সুতোটা অনেকটা নিচে ঝুলছে। তা ওই দেখে ওই ঘুড়িটা নিতে গেছে। তা দেখছে যে যার বাড়ি সে কিন্তু ঘরেই রয়েছে, কিন্তু ওদের যে ওপরের যে সিঁড়িটা কিছুটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ওখানে বলেই রাখা রয়েছে ওই সিঁড়ি দিয়ে কেউ ওপরে উঠবে না। ঠিক আছে, কেউ ওপরে উঠবে না, কেউ যাবে না দোতলায়, কিছু করবে না। ঠিক আছে, তা কেউ যেতেও না দোতলার সিঁড়ি দিয়ে। ও যখন দেখছে কেউ নেই, ও করেছে কি, বলছে যে দোতলার কি, ও হোসেন পরে বলছে দোতলার কিছুটা উঠলেই ওই সুতোটা ধরে টান মারলেই ওই ঘুড়িটা পাবে। হ্যালো, হ্যাঁ, আমার একটু স্লো কানেকশন, অ্যাকচুয়ালি আমি ওয়াইফাই থেকে করি, তো একটু আমার বরের ইয়ে থেকে শেয়ার নিয়ে করছি। ঠিক আছে, তো আমার একটু ক্ষমা করে দিও, আমার একটু হওয়ার জন্য, লেট হওয়ার, মানে একটু স্লো কানেকশন হয়ে গেছিল, দ্বিতীয়বার আবার জয়েন হলাম, একটু ক্ষমা করে দিও আমাকে। তা ওই হোসেন কি করেছে, কি ওই দ্বিতীয় সিঁড়ি দিয়ে উঠে ওই কিছুটা উঠে দেখছে সিঁড়িটা হাফ থেকে পুরো দেয়াল তুলে দেওয়া রয়েছে, কিন্তু সামনের যে বারান্দাটা রয়েছে, আজকে আমার খুব স্লো কানেকশন হয়ে যাচ্ছে গো, সরি। আমি হ্যাঁ, খুব ডিস্টার্ব হচ্ছে আজকে। তাহলে আমি এই ঘটনাটা আমি তাহলে বরঞ্চ পরের লাইভে বলি, আজকে এই দুটো ঘটনাই শেষ করি, কারণ খুব ডিস্টার্ব হচ্ছে, স্লো কানেকশন হয়ে যাচ্ছে। তো তাহলে একটু কমেন্ট করো না একটু, তাহলে আমি তাহলে এই গল্পটা না আজকে তাহলে এখানেই শেষ করছি, বুঝলে তো? আমার খুব ডিস্টার্ব হচ্ছে, তো তাহলে আমি এখানে ফিনিশ করছি। হ্যাঁ, তাহলে পরের শনিবার দেখা হচ্ছে। এই গল্পটা পাক্কা খুব ইন্টারেস্টিং গল্পটা। ঠিক আছে, এই গল্পটা তাহলে আমি পরের শনিবার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.